সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে লাইভটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের আমাদের সাথে থাকার জন্য। আপনারা সকলেই জানেন যে গতকাল দাদা একটি লাইভ টক শোতে নেত্রী কোন পথে আসবেন সে বিষয়ে কথা বলেছিলেন। এইটা নিয়ে আবার বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে বলছিলেন যে এটা দাদার নিজস্ব কথা বা আমরাও স্বীকার করি এটা দাদার নিজস্ব অভিমত। দাদা হয়তো বুঝাতে চেয়েছেন বিমানে আসতে না দিলে কোন পথে আসবেন, কোন পথে না আসলে কোন পথে আসবেন সেটা। তো চলুন সবগুলোই ভেঙে আজকে আবার দাদার সাথে কথা বলি। নমস্কার দাদা, আপনি কেমন আছেন? মোটামুটি আছি আর কি। আপনারা আমাকে ব্যস্ত রেখেছেন খুবই। তো দাদা, আপনি গতকাল বলেছিলেন যে শেখ হাসিনা পদ্মা সেতুর উপর দিয়ে আসতে চাচ্ছেন, এটা আমাদের নেত্রী বলেছিলেন। তবে আমার যতটুকু মনে হচ্ছে আপনার সেই লাইভ টক শোটা আমিও শুনেছিলাম যে আপনি হয়তো বলতে চেয়েছিলেন যে যদি বিমানবন্দর দিয়ে আসতে না দেয়, বিমানে যদি ট্রাভেল পাস তো লাগে একটা বিমানে উঠতে হলে, বা চার্টার্ড বিমান যদি আমার দেশের উপরে যদি আসতে না দেয়, তার তো বিকল্প পথ ছাড়া উপায় নেই। যেমন আমরা ভারতীয় একটা মুভি দেখেছিলাম, একটা ছোট বাচ্চা ভারতে আসছিল, নিজামুদ্দিন আউলিয়ার মাজারে হারিয়ে গিয়েছিল, তাকে পাকিস্তানে ফেরত নেওয়ার জন্য নায়ক একা চলে গিয়েছিল। পরে দুই দেশের লোকজন বর্ডারে হামলা মামলা করে নায়ককে আবার ইন্ডিয়াতে ফেরত দিয়েছে। ওই ধরনের ঘটনাও হইতে পারে আমার মনে হয়। আপনি কি এইটাই বুঝাতে চেয়েছিলেন? না দেখুন, স্পষ্ট করে বলি যে অনেক সময় অনেক সাংবাদিকরা তাদের শিরোনামের স্বার্থে একটা কোনো লাইনকে হয়তো ধরে শিরোনাম করেন, যে শিরোনামটা খুব আকর্ষণীয় হয়, যাতে বহু দর্শক দেখতে আগ্রহ বোধ করে। খুব একটা তো বোরিং কথা বলে আলোচনা করে তো কোনো লাভ নেই। সেই জন্য মনে হয় যেন কোনো একটা সেন্সেশনাল কথা তার থেকে তুলে নিয়ে। ব্যাকগ্রাউন্ডটা এইরকম। প্রথম কথা হচ্ছে, আমি যখন ওনাকে ইন্টারভিউ নিয়েছিলাম, উনি তখন বলেছিলেন আমি অবশ্যই বাংলাদেশে ফিরবো। আমি এও জিজ্ঞেস করেছিলাম কবে ফিরবেন। উনি বলেছিলেন সময় সুযোগ পরিবেশ জেনে তারপরে বলবো। এরপরে উনি প্রথম ভারতের একটি সংবাদ সংস্থা এনডিটিভি কে সাক্ষাৎকার দেন। তাতে তিনি বলেন তিনি ডিসেম্বরে ফিরতে চান। রয়টারের যে ইন্টারভিউ যেটা হয়েছে, এবার আপনাকে বলে রাখি, রয়টারের পর আরো অনেক বিদেশি মাধ্যম তার ইন্টারভিউ নিচ্ছে, যেগুলো প্রকাশিত হবে। রয়টার বলে একটু ক্রেডিবিলিটি বেড়েছে আর কি। যেহেতু পশ্চিমা সংবাদ মাধ্যম, যারা একসময় শেখ হাসিনার অত্যন্ত সমালোচক ছিলেন আর কি, তো এখন সেই কারণে তারা আর কি, যখন ইন্টারভিউতে সেখানে তারা ক্ল্যারিফাই করেন শেখ হাসিনা যে তিনি জানেন যে তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হতে পারে, তাকে হত্যাও করা হতে পারে, তা সত্ত্বেও তিনি যাবেন, তিনি নিজের দেশে ফিরতে চান। এখন কিভাবে ফিরবেন সেই প্রশ্নটা কিন্তু ওই ইন্টারভিউতে কোথাও নেই, বলা নেই কি পথে ফিরবেন। তো তিনি যেভাবে এসেছিলেন, যে বাংলাদেশের সেনাবাহিনীর বিমানে চেপে তিনি ভারতে এসেছিলেন এবং উভয় দেশের মধ্যে একটা কথাবার্তা বলে তারপরেই তিনি আসা সম্ভব হয়েছিল, কারণ তার সেখানে প্রাণ সংশয় ছিল। এরপরে তিনি আসার পর ভারত সরকারের ঘোষিত নীতি হলো, তিনি যখন যেতে চাইবেন, যেভাবে যেতে চাইবেন, সেটা ভারত সরকার তার ফেরাবার সেরকম ব্যবস্থা করে দেবে। এখন তারপরে আমি সেটা কথায় কথায় বলেছিলাম, আমি যে একদিন জানতে চেয়েছিলাম যে আচ্ছা যদি ধরুন এমন কোন একটা সুযোগ এলো, কোন পথে যাওয়া পছন্দ করবেন। তার জবাব ছিল, গেলে তো আমার তৈরি করা পদ্মা সেতু দিয়েই ফিরতে চাই। ফেরার পথে আমি গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ায় নামতে পারবো। এরকম নয় ঘটনাটা যে উনি ওই পথেই ফিরছেন। আমি এটাও বলেছি ওই ইন্টারভিউতে যে তিনি উত্তরবঙ্গের কোন সীমান্ত দিয়ে ফিরবেন, নাকি রংপুর দিয়ে ঢুকবেন, নাকি মুর্শিদাবাদ দিয়ে ঢুকবেন, নাকি বিমান পথে উভয় দেশের মধ্যে আলোচনা করে ফিরবেন, এগুলো ঠিক হয়। এটা একটা ওনার ইচ্ছা। একটা প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে, তো এটা ওনার জি। স্বপ্ন যে আবার তিনি গোপালগঞ্জে যাবেন। তো গোপালগঞ্জে যেতে গেলে তাকে সড়ক পথে যেতে হয়। এখন এরপরে আমি দেখছি যে প্রশ্ন উঠছে, আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নগুলো তো তার কাছে অবান্তর। কারণ আপনি ট্রাভেল ডকুমেন্ট থাকবে কি থাকবে না, যেতে দেবেন কি, আপনারা তো চাইছেন তাকে এনে ফাঁসি দিতে, তাই না? বাংলাদেশের লোকেরা চাইছে, তবে এবার লোকেরা না, একাংশ, এখন এই মুহূর্তে একটা ক্ষুদ্রাংশ, তারা চায় আর কি যে তাকে নিয়ে এসে আবার তাকে ফাঁসিতে ঝোলানো। তো সেটা তো করতে গেলে এখন এই প্রশ্নগুলো কেন হচ্ছে? এখনো দেখবেন এখনো পর্যন্ত বিএনপি অফিসিয়ালি কোনো কমেন্ট করেনি।
বিএনপি যারা সরকারের ক্ষমতায় তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, এবং তারা তাদের কাছে যারা বাকি যারা প্রশ্ন তুলছেন যে ট্রাভেল ডকুমেন্ট নেই, পাসপোর্ট নেই, কিভাবে আসবেন, সে নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন? আপনি একজন মনে করেন যে উনি অপরাধী, উনি দেশে ফিরতে চাইছেন, একজন চলে এসেছিলেন এখানে, তিনি বাংলাদেশি নাগরিক, তিনি আর বাংলাদেশে ফিরবেন। তো তিনি চলে এসেছিলেন, যদি চলে এসে থাকেন অন্যায়ভাবে, তাহলে ফিরে যাওয়ার পর তার স্বাভাবিক বিচার হওয়া দরকার। কিন্তু এই কথাটার মধ্যে দিয়ে যে জিনিসটা, যে বার্তাটা রয়েছে, সেই বার্তাটা যেটা বাংলাদেশ সরকার চায় যে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাকে ফেরত পাঠানো। প্রথম কথা, শেখ হাসিনা বন্দি নন। তিনি যখন ভারতে এসেছিলেন তখন তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, মানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেকও নন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যিনি পদত্যাগপত্র জমাও দিয়ে আসতে পারেননি। ফলে তিনি এবার আসার পরে তাকে তো ফেরত দেওয়ার প্রশ্নটা যখন আসে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে, একটা বন্দিকে প্রত্যর্পণ করে। শেখ হাসিনা ভারতে বন্দি নন, তিনি সবার সঙ্গে তো বহু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন দিল্লিতে, তাই না? অস্ট্রেলিয়া, লন্ডন, আপনি যেখানে থাকেন এখান থেকেও নেতা এসছেন, কলকাতা থেকেও নেতারা এসছেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন। তো কেউ তার মধ্যে বন্দির সঙ্গে একজনের সাথে তো আপনার খুব সুন্দর একটা ছবি আছে, সমর রেজাউল করিমের আমি সাথে। দেখলাম, আমি দেখিনি, তার সঙ্গে আমি বোধহয় ফেসবুক ফ্রেন্ডে নেই, ফলে আমি তাকে ছবিটা অন্যরা আমাকে সকলে বলেছে, আমরা দেখলাম আপনার একটা ছবি তার সঙ্গে রয়েছেন বসে। হ্যাঁ, জি জি আপনি আহ, অনেকে ছবি দিতে সাহস পান না, উনি ছবি দিয়েছেন সাহস করে, এটা ভালো। দ্বিতীয় কথা যেটা সেটা বলতে চাইছি আমি, সেটা হচ্ছে যে উনি বন্দী হিসেবে যাচ্ছেন না, উনি বাংলাদেশী নাগরিক হিসেবে যাচ্ছেন। আর ধরা যাক যে তিনি, আমি বলছি ধরা যাক, ওই পেট্রাপোল বেনাপোল সীমান্তে পৌঁছে গেলেন, তো পৌঁছে যাবেন, তো এবার তো তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তাকে প্রবেশ করতে দেবেন কি দেবেন না। সেই জন্য আমি এটাও বলেছি যে তিনি এবার একা নেতা নিয়ে যাবেন, সেটাও যেমন ঘটনা, তেমনি একইভাবে কিন্তু এবার বহু সাংবাদিক যাদের ইন্টারভিউ দিচ্ছেন তারা অনেকেই যেতে পারে সঙ্গে। আর যদি সম্ভব হয় হয়তো আমিও যাওয়ার সুযোগ পেতে পারি। আর এখন আমি বলছি যে এই বিষয়টাকে একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে পরিণত করা, এবং সেটা অবশ্যই একটা তারেক রহমান সরকারের উপর চাপ তৈরি করা, সেই জন্য তিনি এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছেন। এবং এখনো 5 মাস বাকি আছে, অর্থাৎ তিনি 5 মাস একটা সময় দিয়েছেন প্রত্যেককে। এর মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন আওয়ামী লীগ নিয়ে কি করবেন। যদি কিছু না করেন তাহলে আমি আসছি। কিভাবে আসছেন সেটা খুব স্বাভাবিকভাবেই, যদি ওইভাবে যদি বাংলাদেশের সেনাবাহিনী তাকে গ্রহণ না করে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, খুব জরুরি। মনে আছে নিশ্চয়ই যে 5ই আগস্টের আগে বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছিল যে যদি হাজার হাজার জনতা এসে উপস্থিত হয় তাহলে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো গুলি চালাবে না। সেনাবাহিনী স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল যাতে অযথা নিরীহ মানুষের মৃত্যু না হয়। শেখ হাসিনা যখন যাবেন তখন হাজার নয়, যদি লক্ষ লক্ষ মানুষ আছে, তাহলে সেনাবাহিনীকে এবারও কি বলবেন যে এবার আমরা গুলি চালাবো না? কারণ তারা তো নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, তাই না? সেদিন যদি ভূমিকা পালন করে থাকেন নিরপেক্ষ, তাহলে আজ যখন যাবেন, তাহলে এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্যও একটা পরীক্ষা। তাদেরও ঘোষণা করতে হবে যদি লাখ লাখ মানুষ, এটা ঘটনা, লাখ লাখ মানুষ আসবেন, এটা ঘটনা, এবং সেক্ষেত্রে তারা কি এই মানুষকে রুখতে কি বলেছি? আমরা কয়েকদিন আগে দেখেছি 23শে জুন প্রতিষ্ঠা দিবসে 7টা জেলায় সেনাবাহিনী নেমেছে, বিডিআর নেমেছে। কিন্তু শেখ হাসিনা যেদিন যাবেন সীমান্তের এপারেই যদি দাঁড়িয়ে থাকেন, ওপরে তো লাখ লাখ মানুষ দাঁড়িয়ে থাকবে, আমি তাদের উপর গুলি চালাতে পারবেন নাকি গুলি চালাবেন না এটা ঘোষণা করতে হবে, তাই না? সেটা একটা বিষয়। ফলে আমার কাছে এই বিষয়টা খুব অদ্ভুত মনে হয়েছে যে আহ আমার মনে হয় যে এটা আপাতত ভাবে আমি বললাম। এখন দ্বিতীয় অন্য কোনো প্রশ্ন থাকলে বা তারপরে আমি